ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু টেলিভিশনে দাঁড়িয়ে বলছেন, আমরা দ্রুত জনগণকে রক্ষা করছি। ঠিক সেই সময় ইসরায়েলের যুদ্ধবিমান সিরিয়ার রাজধানী দামেস্কে বোমা ফেলছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবন ধ্বংস করা সহ অসহায় বেসামরিকদের মৃত্যু আর দ্রুজ অধ্যুষিত সুইদার প্রদেশে দগ্ধ হচ্ছে শত শত মানুষ। প্রশ্ন হলো, সত্যিই কি ইসরায়েল দ্রুজদের রক্ষা করছে, নাকি এটা তাদের সামরিক আগ্রাসনের নতুন এক কৌশল, যেখানে সিরিয়ার ধর্ম, রাজনীতি আর ভূখণ্ডের খেলা শুরু করে দ্রুজ সম্প্রদায়কে সামনে ঠেলে দিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে ইসরায়েল। 13 জুলাই সিরিয়ার সুইদার প্রদেশ, সেখানে একজন দ্রুজ ব্যবসায়ীকে অপহরণ করে একদল সুন্নি বেদুইন গোষ্ঠী। এখান থেকেই মূলত নতুন সংঘাতের সূচনা। প্রতিশোধের জন্য নামতে শুরু করে স্থানীয় দ্রুজ মিলিশিয়ানরা। উত্তেজনা ছড়ায় দ্রুজ ও সিরিয়ার আরব বেদুইনদের মাঝে। কিন্তু বিষয়টি এখানেই থেমে থাকেনি। ঠিক তার দুদিন পর 15 জুলাই ইসরায়েল সামরিক হস্তক্ষেপ করে। তাদের ভাষ্য, আমরা দ্রুজ সংখ্যালঘুদের রক্ষা করছি, কিন্তু বাস্তবতা হচ্ছে মাত্র 4 দিনে সেখানে নিহত হয়েছে 350 জন। 6 দিনে এই সংখ্যা 500 ছাড়িয়ে যায়, যার মধ্যে অনেক নারী শিশুও রয়েছে। এদিকে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে ইসরায়েলের এই হস্তক্ষেপের ফলে পরিস্থিতি এখন আরও ঘোলাটে আর ভিন্ন দিকে মোড় নিচ্ছে। তাহলে ইসরায়েল কি সত্যি দ্রুজদের রক্ষা করছে? বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল মূলত সিরিয়ার অভ্যন্তরীণ নতুন এক বাফার জোন তৈরি করে গোলান হাইটসের নিরাপত্তার নামে নতুন ভূখণ্ড দখলে মনোযোগী। দ্রুজদের বন্ধু দাবি করে সিরিয়ার নতুন সরকারকে ব্যর্থ করাই ইসরায়েলের আসল উদ্দেশ্য। এই জটিল পরিস্থিতি বুঝতে হলে আমাদের জানতে হবে এই দ্রুজ সম্প্রদায় আসলে কারা। দ্রুজ সম্প্রদায়ের ইতিহাস অনেক পুরনো আর অনেকটাই রহস্যময়। এই ধর্মীয় গোষ্ঠীর উৎপত্তি 11 শতকে ফাতিমীয় খলিফা আল হাকিমের সময়। ইসলাম ধর্মের ইসলামী শিয়া মতবাদ থেকে উৎস হলো দ্রুজ ধর্মের রয়েছে গোপন দর্শন আর আত্মা পূর্ণজন্মের বিশ্বাস। তাদের ধর্মগ্রন্থ হচ্ছে রাসাইল আল হিকমা, যেটা অন্য ধর্মের কারো পড়া তো দূরের কথা, ছুঁয়ে দেখাও নিষেধ। তাদের মধ্যে ধর্মান্তর নিষিদ্ধ, জন্মসূত্রেই হতে হয় দ্রুজ। তারা নিজেদের আল মুহাদ্দিন বা একত্ববাদী পরিচয় দিয়ে থাকে। বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে 10 লাখের মতো দ্রুজ আছে। তার মধ্যে বড় একটি অংশ সিরিয়ার দক্ষিণে বর্তমান সংঘর্ষের কেন্দ্রস্থল সুইদা অঞ্চলে বাস করে। এছাড়াও লেবানন, জর্ডান ও ইসরায়েলে তাদের উল্লেখযোগ্য উপস্থিতি আছে। 2024 সালের ডিসেম্বরে সিরিয়ার দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটে। এরপর ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান হন আহমেদ আল সারা। তিনি একসময় আল কায়দার সিরীয় শাখা জাব্বাত আল নুসারার সদস্য ছিলেন। একসময় আল কায়দা সংশ্লিষ্ট এই নেতা এখন রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলতে চাচ্ছেন নতুনভাবে। তার ঘোষিত লক্ষ্য গৃহযুদ্ধ পরবর্তী সিরিয়া পুনর্গঠন, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং অর্থনীতি পুনরুদ্ধার। সারা বলছেন, ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়িয়ে সিরিয়ার ভিতরে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই তার মূল লক্ষ্য। কিন্তু ইসরায়েল সিরিয়ার এই অভ্যন্তরীণ অস্থিরতাকে নতুন সুযোগ হিসেবে দেখছে। আর এদিকে দ্রুজদের মধ্যে সিরিয়ার এই নতুন নেতৃত্বের প্রতি দ্বিধা রয়েছে। তারা মনে করে ইসলামপন্থী এই সরকার ভবিষ্যতে তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে। ইসরায়েল মনে করে সিরিয়ার এই সরকার ইসলামপন্থী। তাদের দৃষ্টিতে এটি একটি সন্ত্রাসী ঘেঁষা রাষ্ট্রের সম্ভাব্য উত্থান। তাই সিরিয়ার অভ্যন্তরীণ দুর্বলতা ও অস্থিরতাকে কাজে লাগিয়ে একদিকে সামরিক হামলা চালাচ্ছে, অন্যদিকে সংখ্যালঘুদের রক্ষার নাটক সাজিয়ে তৈরি করছে এক নতুন কৌশল, সিরিয়ার অভ্যন্তরের জোট ভিত্তিক বিভাজন। ইসরায়েলি সামরিক প্রধান বলছেন, আমরা দক্ষিণ সিরিয়াকে সন্ত্রাসী ঘাঁটি হতে দেব না। প্রশ্ন হলো, এই রকম আগ্রাসী কৌশল কি সিরিয়ার শান্তি ফেরাবে, নাকি দেশটিকে আবার এক গৃহযুদ্ধের মুখে ঠেলে দেবে? ইসরায়েল বহুদিন ধরে সিরিয়ার গোলান হাইটসকে নিজেদের অংশ হিসেবে দাবি করে, যদিও তা আন্তর্জাতিকভাবে সিরিয়ার অংশ হিসেবে স্বীকৃত। 2019 সালে ট্রাম্প প্রশাসন গোলান হাইটসকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দিলে তা পরিস্থিতিকে আরও উস্কে দেয়। আর এখন ইসরায়েল সুইদা অঞ্চলে দ্রুজদের রক্ষার নামে সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তাদের আরেকটি দখলদারি পদক্ষেপ বাস্তবায়ন করতে চাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এই সাম্প্রতিক সংঘর্ষকে ব্যবহার করছে এক নতুন বাফার জোন বানানোর জন্য, যেখানে দ্রুজদের ব্যবহার করা হচ্ছে মানব ঢাল হিসেবে। একদিকে সিরিয়ার অভ্যন্তরে প্রভাব আর অন্যদিকে হিজবুল্লাহকেও দূরে রাখা, এই দ্বিমুখী লক্ষ্যই তাদের সাম্প্রতিক বোমা বর্ষণের পেছনে যুক্তি হতে পারে। আবার দ্রুজ সম্প্রদায়ের ভেতরে বিভক্তি স্পষ্ট। সিরিয়ার অনেক দ্রুজ সরকারপন্থী, কিন্তু বেশিরভাগই নিরপেক্ষ বা বিরোধীপন্থী। ইসরায়েল ও লেবাননের দ্রুজরা আবার ভিন্ন অবস্থান নেয়। লেবাননের প্রভাবশালী দ্রুজ নেতা ওয়ালিদ জুমলা সরাসরি ইসরায়েলের আক্রমণের নিন্দা জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েলের ভেতরে থাকা কিছু দ্রুজ নেতা ইসরায়েলের পক্ষে বক্তব্য দিয়েছেন এবং ইসরায়েলের অভ্যন্তরীণ অনেক দ্রুজ নেতা ইসরায়েলের সেনাবাহিনীতেও কর্মরত। এই বিভাজনকে হাতিয়ার বানিয়ে ইসরায়েল খেলছে সেই পুরনো খেলা, ডিভাইড অ্যান্ড রুল। বিভাজন তৈরি করো, তারপর তা ব্যবহার করো নিজেদের রাজনৈতিক ফায়দা লুটে নিতে। সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলের এই হামলার পর প্রশ্নটা এখন আর শুধু অপহরণ বা সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়।
প্রশ্নটা এখন সিরিয়ার নিজেদের ভূখণ্ড রক্ষা নিয়ে, সংখ্যালঘু সম্প্রদায়কে অস্ত্র বানানো নিয়ে, আর যুদ্ধের অজুহাত দিয়ে ভিন্ন রাষ্ট্রে আগ্রাসন চালানোর বৈধতা নিয়ে। সিরিয়া কি আসলেই ঘুরে দাঁড়াতে পারবে এই চাপের মধ্যেও? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এমন আরও আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষণমূলক কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করুন ডেইলি ফিচার ওয়ার্ল্ড।